গত 3 বছর ধরে আমরা বলছি এটা তামাশা, কেন্দ্র এবং রাজ্য কার্যের মধ্যে কোনো ঝগড়া নেই, চুরি দুজনে মিলে করেছে, টাকার খাত কমিয়েছে দুজনেই, 100 দিনের কাজের টাকা অন্য খাতে নিয়ে গেছে দুজনেই। যখন মনরেগা আইন চালু হয়েছিল ইউপিএ 1-এর সময় বামপন্থীরা যখন কেন্দ্রীয় সরকারকে সমর্থন করেছিল, খুব কম সময় কেন্দ্রীয় সরকারকে আমরা সমর্থন করেছি। কেন্দ্র সরকারকে সমর্থন করে যখন ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছে, যখন কয়লা খনি ন্যাশনালাইজেশন হয়েছে, যখন রাজা নৃপতিদের ভাতা বন্ধ হয়েছে, যখন মাইগ্রেন্ট লেবারদের আইন তৈরি হয়েছে, যখন আদিবাসীদের জমির অধিকার তৈরি হয়েছে, যখন সাচার কমিটি তৈরি হয়েছে, যখন রঙ্গনাথ মিশ্র কমিশন তৈরি হয়েছে, যখন মেয়েদের 1/3 অধিকারের কথা বলা হয়েছে সংরক্ষণের, তখন আমরা কেন্দ্র সরকারের সমর্থন করেছি। বাকি সময় বেশিরভাগটাই আমরা বিরোধিতা করেছি। 100 দিনের আইনটাও এই বামপন্থীদের কেন্দ্রের সরকারকে সমর্থনের একটা অন্যতম স্বীকৃতি। তখন মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এনডিএর মধ্যে ছিলেন যখন এই আইনটা তৈরি হয়েছে, তখন তারা বিরোধিতা করেছিল। 2, যেদিন মোদী প্রধানমন্ত্রী হয়েছেন সেদিন তিনি এসে বলেছিলেন আমি এটার বিরোধী সরাসরি। আর 3, তারা ক্রমাগত বাজেটের টাকা কমিয়ে যাচ্ছেন। তার উপরি লাভ তৃণমূল করেছে। তারা যে আইনের বিরোধিতা করেছিল 100 দিনের গরিব মানুষ কাজ পাক, এই জন্য তৃণমূল তৈরি হয়নি, সেজন্য তারা এখন 3 বছর ধরে তার আগে থেকে এটা নিয়ে চুরি করেছে, জব কার্ড নিয়ে, কাজ নিয়ে, বিল নিয়ে কাটমানি করেছে। কিন্তু বিজেপির সরকার কেন্দ্রের একটাও অপরাধীকে ধরেনি। আইনে লেখা আছে যদি এই টাকা 9/6 হয় তাহলে কেন্দ্র সরকার তার লিগ্যাল ব্যবস্থা নেবে। কেন কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেয়নি? টাকা বন্ধ করে দিয়েছে। তাহলে শাস্তি দিল যাদের 100 দিনের কাজ পাওয়ার কথা। কেন্দ্র সরকারকে দোষী করে তৃণমূল এখান থেকে রাজঘাট অনেক নাটক করেছে, মন্ত্রী দপ্তরে চলে গেছে, আবার ভোট আসবে, আবার করবে। কিন্তু কেন একটা হোয়াইট পেপার বার করে দিচ্ছে না যে কত টাকা পেল, কোন খাতে গেল এবং কত টাকা তারা পাওনা আছে, পাচ্ছে না? তাহলে তো স্পষ্ট হবে। সত্য কথা বললে তো হোয়াইট পেপার দিতে পারে। আর বিজেপি সরকারও কেন একটা হোয়াইট পেপার দিচ্ছে না যে কোন বছরে কত টাকা দেওয়ার কথা ছিল, কত টাকা দিয়েছে এবং সেই টাকা কতটা 9/6 হয়েছে। এইটা থার্ড পার্টি, এটা বুঝে নাও। আমি আগেও বলেছি 100 দিনের কাজের ব্যাপারে মনিটরিং করা আইনে লেখা আছে একটা থার্ড পার্টি, একটা ভিজিলেন্স থাকে। এই যে চুরি হচ্ছে কি না লিস্ট দেখো তোমরা গ্রাম উন্নয়ন দপ্তরের। পশ্চিমবঙ্গে এই থার্ড পার্টি কারা দেখেছে যখন থেকে বিজেপি সরকার এসছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের আরএসএসের পরিচালিত সংস্থাগুলো, এনজিও, থার্ড পার্টি অ্যাসেসমেন্ট। তাদের মধ্যে কে রিপোর্ট দিয়েছে যে এখানে চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে? আর যদি দিয়ে থাকে গ্রাম উন্নয়ন দপ্তর কটা কেস করেছে, কজনকে সাসপেন্ড করেছে, কজনকে এফআইআর করেছে, কজনের বিরুদ্ধে? তো মিলিভাগাত লুট করার অংশীদার দুজনেই হয়ে গেছে। আমরা বলেছি হকার্স ইউনিয়ন আমাদের তারা ক্ষতিপূরণ করবে এবং সে এখানে হকারদের এইসব জায়গায় খেলার মাঠে তারা হচ্ছে যেহেতু খাবার টাবারগুলো ভেতরে নিয়ে ঢুকতে দেয় না, সব বড় বড় কোম্পানির মাল বিক্রি হয়, তাহলে সাধারণ যারা যায় মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ তাদের কাছে এই শীতের সময় চিড়িয়াখানা থেকে, ভিক্টোরিয়া থেকে ময়দানে যারা আসে, খেলা যারা আসে, তাদের কাছে এরাই তো খাবার দাবার সাপ্লাইয়ের এরাই হচ্ছে সোর্স। আর আমাদের এই ফেরিওয়ালা হকার এটা একটা আলাদা কালচার আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রে। কারো পছন্দ হতে পারে, কারো পছন্দ নাও হতে পারে। কিন্তু ওখানে কোনো সাইনবোর্ড লাগানো ছিল, কোনো স্ট্যাচুটরি বোর্ড লাগানো ছিল যেখানে কোনো আমিষ খাবারের প্রবেশ হবে না? আর বাংলা রাজনীতি, বাংলা সংস্কৃতি, বাংলা ধর্ম এমন আছে যে যারা গীতা পাঠ করে তারা আমিষও খায়, অনেকে আছে, বেশিরভাগই তাই আছে। এটা নিয়ে কখনো রাজনীতি হয়নি। মন্দির মসজিদ দিয়ে রাজনীতি শুরু হয়েছে, এখন আমিষ নিরামিষ দিয়েও সে রাজনীতির এক্সটেনশন হচ্ছে। বলুন আপনাদের প্রশ্ন কি আছে? এই কবির নামের মাহাত্ম্য আমাদের দেশের রাজনীতি, সংস্কৃতি এবং ধর্মে যদি বাড়ত তাহলে ভালো হতো। হুমায়ুন কবির বলছি না, মানে ডেবরারও নয়, বেলডাঙারও নয়। এই কবির বলেছিলেন কাশিতে কাবায় কেন খুঁজছ, আমি তো আছি मैं तो हूँ তোরে মন মে, তোমার অন্তরে আছি। তাই তো? কবিরের দোয়া হচ্ছে
हिंदू कहो तो नहीं, मुसलमान भी नहीं, 5 तत्व का पुतला গ্যাবি খেলে মাহি। সুতরাং নামটা যখন বারবার নিতে হচ্ছে কবিরের, তখন আমি অরিজিনাল কবিরের কথা বললাম। 2, এগুলো হচ্ছে বেসুরো কথা কেন আসছে, তার মানে তৃণমূলের মধ্যে যারা গিয়েছিলেন বিভিন্ন দল থেকে, আইএস থেকে, আইপিএস থেকে, সংবাদ জগৎ থেকে, তাদের মোহ ভঙ্গ হচ্ছে। যারা গিয়েছেন সেদিন বা এখনো এই যে তোমরা আলোচনা করছো, এত মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা, মাদ্রাসা, টোল, স্কুল, এগুলো তো সামাজিক উদ্যোগে সবসময় তৈরি হয়েছে। কিন্তু এটার পেছনে যে রাজনীতিটা আছে সেটা বুঝতে হবে যে তৃণমূলের ওপরে, মমতার ওপরে যে মুসলমানরা আস্থা রেখেছিল তারা আস্থা হারাচ্ছে। যতটা না ওই মসজিদের জন্য, যতটা হুমায়ুন কবিরের জন্য, তার থেকে বেশি হচ্ছে যে তৃণমূল, মমতা ব্যানার্জি তার নেতৃত্বের প্রতি, এই যে তৃণমূলপন্থী যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন তারা বুঝেছেন এক ওবিসি এ নিয়ে যেভাবে মমতা ব্যানার্জি আমাদের রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট লাগু করে বামফ্রন্ট যে সুযোগটা করে দিয়েছিল শিক্ষিত মুসলমানদের আরও বেশি উচ্চশিক্ষা যাওয়ার জন্য এবং চাকরি এবং কাজের জায়গা তৈরি করার জন্য 10% এবং 7%, রঙ্গনাথ মিশ্র কমিশন বলেছিল 10% হচ্ছে ব্যাকওয়ার্ড মুসলিমস এবং 5% হচ্ছে আদার নন মুসলিম মাইনরিটিস, তাদের জন্য রিজার্ভেশন। গোটা দেশের মধ্যে একমাত্র সিপিএমের নেতৃত্বে বামফ্রন্ট সরকার পশ্চিমবঙ্গে আমরা লাগু করি 10% এবং 7%। সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ওবিসি এ 10%-এর যে সুযোগ ছিল, বিশেষত শেরশাবাদী, বিশেষত নস্য শেখ, বিশেষত কুরেশি ব্রাদারি, কুঞ্জরা কমিউনিটি, পেছিয়ে পড়া আর অনেক বিশাল লিস্ট ছিল, সেটাকে ঘেটে দিলেন। লোক দেখালেন যে বামফ্রন্ট যা করেছে তার থেকে বেশি করব। আর এখন পিএইচডি করার জন্য লিস্ট বেরোচ্ছে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করার জন্য লিস্ট বেরোচ্ছে, কলকাতা পুরসভায় চাকরির জন্য লিস্ট বেরোচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে যা লিস্ট বেরোচ্ছে তা দেখা যাচ্ছে ওবিসি এতে সব গায়েব করে দিয়েছেন, ম্যাজিক ভ্যানিশ করে দিয়েছেন। কেন করলেন? কারণ মমতা ব্যানার্জি যার মানুষপুত্রী, সেই লালকৃষ্ণ আদবানি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন, সাচার কমিটি এবং রঙ্গনাথ মিশ্র কমিশন যখন হয়েছিল, যে এবং তখন মমতা ব্যানার্জি এনডিএর মেম্বার ছিলেন, যে তারা এটা বিরোধী। তা আজকে মমতা ব্যানার্জি সেই জিনিসই লাগু করছেন যে আরএসএস চায় এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিস এদের যাতে কোনো সুযোগ না দেওয়া হয়, এক্সক্লুশন হয়। এটা ছিল ইনক্লুসিভ, যেটা আরএসএস চায় না, তাই তারা করলো এক্সক্লুসিভ। ওয়াকফ, আমি আমার জীবনে একটাই মামলা করেছি, আমি মামলায় যাই না, আইন পড়েছি কিন্তু আইনে পেশায় যাইনি। জীবনে আমি একমাত্র একটি কেসে অ্যাপ্লিকেন্ট, সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছি। এই ওয়াকফ আইন যা হয়েছে তার বিরুদ্ধে সিপিআইএম সিদ্ধান্ত নিয়েছিল, সিপিআইএমের পলিট ব্যুরো মেম্বার হিসেবে আমি হচ্ছে অ্যাপ্লিকেন্ট, যে রিট পিটিশন নিয়ে কোর্ট বলেছে এখন এটাকে সবটা লাগু করো না। মমতা ব্যানার্জি শুধুমাত্র ভাইপোকে জেল থেকে বাঁচানোর জন্য এবং কণ্ঠস্বর আটকে গেছে বলে, ফেসে গেছে বলে, তিনি পেছনের দরজা দিয়ে ওয়াকফ আইন লাগু করাচ্ছেন। অসংখ্য ওয়াকফ সম্পত্তি, সেকুলার আর রিলিজিয়াস, সেগুলোকে রাতারাতি ডিস্ট্রিক্ট কালেক্টরের নামে বা সেন্ট্রাল গভর্নমেন্টের নামে ভেস্ট করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে, শুধুমাত্র আরএসএসকে খুশি করার জন্য। স্বাভাবিকভাবেই যে মুসলমানরা মমতা ব্যানার্জিকে একেবারে পুরো ফেরেশতা মনে করেছিল, তারা এখন বুঝতে পারছে আসলে তিনি শয়তান। তখনই এইসব শব্দগুলো বেরিয়ে আসছে তৃণমূলের যারা এমএলএ হয়েছিল তাদের মুখ থেকে। আরও বেশি কণ্ঠস্বর শুনতে চাই, ক্যাবিনেট থেকেও শুনতে চাই এই কণ্ঠস্বর।